তো গ্রুপে আমি আপনাদের রেজাল্ট দিয়েছি। তো রেজাল্টে দেখতে পাচ্ছি আমরা কাকলি, সোনিয়া, মিঠুন, আইরিন, মেরিনা, জান্নাতুল এবং জান্নাতুল ওরা সবাই 100-র ভিতর 100 করে পেয়েছে। মিলা, সুইটি, অলিফা, তন্নি, লাভলি, লিমা, নিশাত আর মনিকা ওরা পেয়েছে 99 করে। মানে পরীক্ষা সহজ দিয়েছি বলে এই অবস্থা, কিন্তু বাস্তবিক পক্ষে আসলে এইটা না। অ্যাডভার্বের প্রশ্ন আমি আসলে করা সম্ভব হচ্ছিল না, একটা টপিকের উপরে প্রশ্ন নেওয়া যায় না। কারণ আমি যখনই কোনো ওয়ার্ড দিয়ে বলতাম এই ওয়ার্ডটা কি, তখনই আপনারা চোখ বন্ধ করে দিতেন অ্যাডভার্ব, কারণ টপিক তো একটাই। এই জন্য আগামী দিন পরীক্ষা হবে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব। হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি, আগামী এখন থেকে পরীক্ষা ক্লাস হবে একটা, পরীক্ষা হবে একটা, ক্লাস হবে একটা, পরীক্ষা হবে একটা। এইটা না করলে হবে না। তো যাই হোক, আগামী দিন আমি গ্রুপে নোটিশ করে দেব। অ্যাডজেক্টিভ তো পড়ানো হয়েছে, যারা যারা শীট পাননি তারা আমার কাছ থেকে নক করে নিয়ে নেবেন। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভিতরে পার্থক্যটা আমরা আগামী দিন বুঝতে পারবো যে কি অবস্থা আপনাদের। এখন চলেন আমরা ক্লাস করি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিককালে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান্ড, বিশেষ করে জিরান্ড টিরান্ড নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। তো আমরা আজকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আজকে হলো প্রাথমিক ক্লাস, আগামী দিন রেফারেন্স সহ ক্লাস। প্রাথমিক ক্লাস অর্থ আমি একটু বুঝাই দেবো আজকে, আর আগামী দিন আপনাদের রেফারেন্স সহ, মানে একেবারে বইয়ের প্রশ্ন সহ আপনাদের সলভ করতে হবে। বিভিন্ন জায়গা থেকে আমি প্রশ্ন কালেক্ট করে আপনাদেরকে দিয়ে দেব, যাতে আরও বেশি সুবিধা হয়। তো চলেন শুরু করি। প্রথমে আগে আমাদের আজকে পড়তে হবে নন ফাইনাইট ভার্ব। এই ক্লাসের আগে একবার হয়েছিল, কিন্তু তা হোক, আপনাদের তো প্রায় প্রায় আপনারা ভুলে যান। নন ফাইনাইট ভার্ব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, তাহলে একমাত্র পারবেন। নন ফাইনাইট ভার্ব কাকে বলে দেখেন, একদম সোজা কথায়, যদি কোথাও দেখেন টু প্লাস ভার্ব আছে, তাহলে বুঝবেন ওটা হলো নন ফাইনাইট ভার্ব। যদি কোথাও দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নেই। কিসের পূর্বে দেখাচ্ছি, অক্সিলারি ভার্ব নেই। হ্যাঁ, এমন যদি হয় তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, যেমন একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিয়ে চলে যাওয়াটা ঠিক হবে না। টু প্লাস ভার্ব, যেমন আই অ্যাম গোয়িং টু ঢাকা। আচ্ছা, না ভুল লিখলাম, আই অ্যাম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখবেন, আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাবো, যাতে সারা জীবনের জন্য মাথায় থাকে। তো এখানে বলছে আই অ্যাম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে গোয়িং শব্দটাও একটা ভার্ব, আবার ওপেন মানে খোলা, এটাও একটা ভার্ব। এই ভার্বের আগে দেখেন টু প্লাস ভার্ব আছে, তাহলে এই যে ভার্বটা, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। এটা মাথায় রাখতে হবে। তাহলে ইনফিনিটিভ কাকে বলে এটা আমরা বুঝলাম, এটা নিয়ে আর নতুন করে আর বেশি কিছু বলার কিছু নেই। এখন দেখছি ভার্বের সাথে আইএনজি, পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নেই। দুইটা সেন্টেন্স আমি লিখব। একটা হচ্ছে দে আর প্লেয়িং অন দ্য গ্রাউন্ড, এটা একটা বাক্য লিখলাম। আর একটা লিখলাম দে প্লেয়িং অন দ্য গ্রাউন্ড মেড এ লট অফ ফান। এত কোনো কঠিন সেন্টেন্স না, খুব সহজে বোঝা যাবে। একটা হচ্ছে দে আর প্লেয়িং অন গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড না অন দ্য গ্রাউন্ড, তারা মাটির উপরে খেলা করছিল। আরেকটা হচ্ছে দে প্লেয়িং অন দ্য গ্রাউন্ড মেড আ লট অফ ফান। দেখেন দুইটা বাক্যে
এখানেও প্লেয়িং আছে, এটা একটা প্লেয়িং, এই জায়গাটাতেও একটা প্লেয়িং আছে, কিন্তু এই প্লেয়িংটাতে তার আগে দেখেন একটা অক্সিলারি আছে, আমরা এখানে স্পষ্ট একটা অক্সিলারি দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটাতে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, এটার আগে কোনো অক্সিলারি নাই। তো এখানে বলা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি পূর্বে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপ নন ফাইনাইট ভার্ব। তাহলে এইটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, কিন্তু আগের এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব না, এটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে ফাইনাইট আর এটা হচ্ছে নন ফাইনাইট, এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা বুঝে গেলাম যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এর মধ্যে পার্থক্য, বিশেষ করে ভার্বের সাথে যখন আইএনজি থাকে তখন। এইবার ভার্বের যদি পাস্ট পার্টিসিপল হয়, ভার্ব এর পাস্ট পার্টিসিপল এটা যদি থাকে তাহলেও নন ফাইনাইট ভার্ব হতে পারে, কিন্তু ওই একই শর্ত, পূর্বে কোনো অক্সিলারি থাকা চলবে না। হ্যাঁ, শর্ত হলো একটাই, পূর্বে কোনো অক্সিলারি থাকবে না। যেমন ধরেন আমি লিখলাম দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্য ম্যান। আবার আরেকটা লিখলাম, দেখেন আই গট দ্য ওয়ার্ক ডান। অথবা হ্যাঁ, অথবা আমি লিখলাম দ্য লেটার ওয়াজ রিটেন। আবার আমি লিখলাম আই ফাউন্ড দ্য রিটেন ডকুমেন্টস। তো এখানে চারটা বাক্য আমি লিখেছি। প্রথমটায় দেখেন ডান আছে এটা, তারপরে আছে এখানে ডান আছে আর একটা, এইখানে রিটেন আছে একটা, এবং এখানেও একটা রিটেন আছে। কিন্তু পার্থক্য হচ্ছে এইটার আগে অক্সিলারি আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অক্সিলারি আছে, এইখানে নাই। আবার এইখানে একটা অক্সিলারি আছে। অক্সিলারি কাকে বলে সেটা তো আপনারা ভালো করেই জানেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা। তো অক্সিলারি ভার্ব যেহেতু এখানে রয়েছে, তাহলে এইটা কিন্তু ফাইনাইট। অক্সিলারি ভার্ব থাকলে হবে ফাইনাইট। আর এইটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, অথচ ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা হবে আমাদের নন ফাইনাইট। তাহলে সেই অনুযায়ী এটা কি ভার্ব? কেউ একজন বলেন এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ভেরি গুড, এটা তাহলে আমাদের ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে আমাদের, এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে আমরা মোটামুটি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চিনে ফেললাম। একটা হলো টু প্লাস ভার্ব, এটা একটা, আর আরেকটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যার আগে কোনো অক্সিলারি থাকবে না, এরকম একটা। আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল যার আগে কোনো অক্সিলারি থাকবে না, এইগুলোকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি? তো তাহলে আগে আমরা নন ফাইনাইট ভার্ব কাকে বলে এটা আগে আমরা জানার শিখলাম বা বোঝার শিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড, এই তিনটাকে আলাদা করা। তো ইনফিনিটিভ, ইনফিনিটিভ নিয়ে একটু আগে কথা বললাম আমরা, এইখানে অনেক কথা বলেছি। এই যে টু প্লাস ভার্ব বলে সেটা হলো ইনফিনিটিভ। তাহলে এইটা সরাসরি আমি এইখানেই নিয়ে চলে গেলাম। ইনফিনিটিভ কাকে বলে? এই টু প্লাস ভার্ব বলে সেটা হয় ইনফিনিটিভ, এটা নিয়ে আর কোনো কথা নেই। এখন আমরা আসব জিরান্ড নিয়ে। আপনাদের এই ক্লাসে, এই যে অনলাইনে আমি বিভিন্ন ক্লাস দেখি মাঝে মাঝে, তো অনলাইনে যারা এই যে ইংরেজি ক্লাস নেয় ওরা যে কি কনফিডেন্টলি ভুল শেখায়, আমি খুব অবাক হয়ে গেলাম। হ্যাঁ, কনফিডেন্টলি ভুল শেখায়, মানে
এতগুলো হাজার হাজার মানুষের সামনে শেখাচ্ছে, বাট ভুল শেখাচ্ছে। আসলে অনলাইনে মাস্টার হইতে তো আসলে কোনো লাগে না, কোনো আহ, আগে থেকে কোনো পড়ালেখা করা লাগে না। মোটামুটি বাঙালি পারে না, তাই তার ভিতরে তবে কেউ কেউ ভালো টিচার আছেন, খুব ভালো শেখায়। আর ম্যাক্সিমামই হচ্ছে সব ভুলভাল, মানে নিজেদেরও এই সম্পর্কে ধারণা ক্লিয়ার না। যাই হোক, এখন আমরা আসবো জেরান্ড কাকে বলে। জেরান্ড না, আচ্ছা, জেরান্ড জিনিসটা হচ্ছে, এটা এক ধরনের ভার্বাল নাউন, ঠিক আছে। জেরান্ডকে কিন্তু ভার্বাল নাউনও বলা হয়, ভার্বাল নাউন। এইটার মূল মেকানিজমটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, হয়ে ওইটা নাউনের মতো কাজ করে, নাউন এর মতো কাজ করে, তখন ওইটাকে আমরা বলি জেরান্ড। যেমন ধরেন আমি একটা জিনিস লিখি, তার মানে ভার্বাল নাউন, জিরান্ড ভার্বাল নাউনে, মানে জিরান্ড এক ধরনের ভার্বাল নাউন, কিন্তু সব ভার্বাল নাউনই জিরান্ড না, এটা মাথায় রাখতে হবে কিন্তু। যেমন আমি একটা জিনিস বলি ভার্বাল নাউন সম্পর্কে, আরও একটু না বললেই নয়। যেমন আমি যদি বলি টার্মিনেশন, আচ্ছা, টার্মিনেট মানে TERMINA হবে, সরি, MINAT, টার্মিনেট মানে শেষ করা বা সমাপ্ত করা, তাই না? এই টার্মিনেটের নাউন হচ্ছে টার্মিনেশন। এই যে টার্মিনেশনটা আমি লিখলাম, দেখেন এই ভার্বটাকে আমি নাউনে পরিণত করলাম লাস্টে TION দিয়ে, এইটা আমাদের ভার্বাল নাউন হয়ে গেল, কারণ এটা ভার্ব থেকে এই নাউনটার জন্ম হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি ভার্বাল নাউন। আবার আমি যদি বলি, ধরেন সুইম মানে সাঁতার কাটা, তো এইটাকে যদি আমি সুইমিং বলি, হ্যাঁ, তো এই যে সুইমিং আমি বললাম, এইটা কিন্তু আমাদের সুইমিং মানেও সাঁতার কাটা, এটাও নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আর সুইম মানে হচ্ছে ভার্ব, সাঁতার কাটা, এটা হলো ভার্ব, এখান থেকে এটা নাউন বানালাম আমরা। এইটা কিন্তু আমাদের ভার্বাল নাউন অথবা জিরান্ড, মানে আমরা এটা ভার্বাল নাউন হিসেবে ব্যবহার করতে পারি, এটা বলতে পারি ভার্বাল নাউন, আবার এটা জিরান্ড। তাহলে সকল জিরান্ডই ভার্বাল নাউন, কিন্তু সব ভার্বাল নাউন জিরান্ড নয়, এটা মনে রাখতে হবে। তো সে যাই হোক, ভার্বাল নাউন নিয়ে আমরা পরে আরও আলোচনা করব, সেটা আমরা পরে দেখব আরও। তো ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে। যেমন একটু আগে যে একটা সুইম লিখলাম আমরা, ধরেন আমরা লিখলাম সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং অনেক ভালো ব্যায়াম। তো এইখানে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে সুইমিং শব্দটি এসেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, এবং এইটা ইজের আগে বসেছে, অর্থাৎ ভার্বের আগে বসেছে। দেখেন ইজটা এখানকার ভার্বের আগে বসে সে সাবজেক্টের কাজ করছে, অর্থাৎ নাউনের কাজ করছে, কারণ আমরা জানি সাবজেক্টগুলি নাউন হয়। অতএব এইটা আমাদের জিরান্ড, কারণ এটা নাউনের মতো আচরণ করছে। তাহলে আমরা দেখলাম জিরান্ড বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, তাহলে এখানে আমরা দিলাম সাবজেক্ট। জিরান্ড আমাদের বাক্যের সাবজেক্ট হিসেবে বসলো। এখন আমি ধরেন দিলাম আই লাইক প্লেয়িং কার্ড, আমি তাস খেলতে ভালোবাসি, পছন্দ করি। তাহলে এখানে দেখেন এই যে প্লেয়িং শব্দটা, আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি? এই প্লেয়িং কার্ড মানে হলো তাস খেলা, একসাথে, এটা আলাদা আলাদা কোনো ওয়ার্ড না, একসাথে এটার মানে তাস খেলা। তো সেই ক্ষেত্রে এই প্লেয়িংটা আমাদের কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করলো, আর আমরা জানি সকল অবজেক্টই নাউন হয়, সুতরাং এটাও কিন্তু আমাদের জিরান্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি হিসেবে জিরান্ড? অবজেক্ট হিসেবে। তাহলে আগেরটা দেখলাম সাবজেক্ট হিসেবে, এইটা দেখলাম আমরা অবজেক্ট হিসেবে। আবার ধরেন আমি লিখলাম যে আই লাইক, না আই লাইক দিলাম না, আই অ্যাম ফন্ড অফ সুইমিং, সুইমিং না দিয়ে ট্রাভেলিং দিই, সুইমিং যেহেতু একবার হয়েছে। আম ফন্ড অফ ট্রাভেলিং, আমি ভ্রমণ পিপাসু বা আমি ভ্রমণ প্রিয় মানুষ। তো এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে কি আছে, আই অ্যাম ফন্ড অফ ট্রাভেলিং।
তো দেখেন এখানে অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে আমরা জানি এটা নাউন হয়। তো যেহেতু ট্রাভেল শব্দটা এসেছে, ট্রাভেল ট্রাভেল প্লাস আইএনজি, ট্রাভেলিং, তাই না? অতএব এটিও হচ্ছে আমাদের একটা কি বলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে এটা, অবজেক্ট অফ প্রিপোজিশন, অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে আমরা দেখলাম যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু জেরান্ড ব্যবহৃত হতে পারে। তো জেরান্ডগুলো আগে বোঝা শিখে গেলে বাকিগুলো প্রেজেন্ট পার্টিসিপল আমরা খুব সহজেই তখন আইডেন্টিফাই করতে পারবো। আবার দেখেন আমি একটা বাক্য লিখি, আই লাইক, তো একই কথা, অবজেক্ট হিসেবে হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে ও দে দে saw his কি দেব, রানিং, তারা তার দৌড় দেখলো। এখানে দেখেন পজিটিভ কেস আছে, পজিটিভ কেস হলো হিজ, হিজ হলো পজিটিভ কেস। তো পজিটিভ কেসের পরে যদি কোনো মানে কোনো কিছু থাকে, কোনো ওয়ার্ড থাকে, একটাই ওয়ার্ড থাকে, সেটা নাউন হয়। তো যেহেতু এখানে রানিং শব্দটা একটাই ওয়ার্ড, তাহলে রানিং শব্দটা নাউন, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউনে পরিণত হয়েছে, তাহলে এইটাও কিন্তু আমাদের জিরান্ড, অর্থাৎ নাউন তো, অতএব এটা জিরান্ড। তাহলে এইটা হবে পজিটিভ কেসের পর, তাহলে আফটার পজিটিভ কেস। তাহলে এইগুলো ব্যাপারে আমাদের এগুলোকে আমরা বলতে পারি জিরান্ড অথবা ভার্বাল নাউন, যাই বলেন না কেন, এগুলো কিন্তু আমাদের সব জেরান্ড। তো এই হচ্ছে আমাদের জেরান্ড কোথায় কোথায় থাকতে পারে, কিভাবে থাকতে পারে, সেটার একটা বিষয়। এখন এই জাতীয় আরও অনেকগুলো এক্সারসাইজ আমাদের দেখা উচিত, একটু দাঁড়ান। তো তাহলে এখন আমরা পার্টিসিপলটা পড়ি। জিরান্ড দেখলাম, ইনফিনিটিভ দেখলাম, এখন পার্টিসিপলটা দেখি। আমাদের তিন ধরনের পার্টিসিপল আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রথমে আগে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা কি সেটা আগে আমরা দেখি। ভার প্লাস আইএনজি এইটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তো ভার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ কিভাবে হয়, মনে রাখবেন একটা কথা, এই ভার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতোই যে হবে প্রেজেন্ট পার্টিসিপল হইলে, সেটাও না। মূল কথা জিরান্ড না হলেই হলো। জিরান্ড হইতে গেলে ভার প্লাস আইএনজি নাউনের মতো হয়, আর ভার প্লাস আইএনজি নাউনের মতো হয় বলতে এই পাঁচটা জায়গায় শুধুমাত্র জিরান্ড বসে। আর পার্টিসিপলগুলো এত মানে বিস্তৃতভাবে বসে যে সবসময় ওটা যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এটা বোঝা যায় না। আমি দেখাচ্ছি বিষয়টা, যেমন এক্সাম্পল দিচ্ছি, আই স এ ক্রাইং গার্ল। এর অর্থ হচ্ছে আমি একজন ক্রন্দনরত মেয়েকে দেখলাম। তো এখানে গার্লটা হচ্ছে আমাদের নাউন। তো গার্লটা নাউন, ভালো কথা। তো কি ধরনের গার্ল, এখানে বলছে ক্রাইং গার্ল, অর্থাৎ ক্রন্দনরত মেয়ে, মানে যে মেয়ে কাঁদছে। তাহলে ওই মেয়েটার এক ধরনের কন্ডিশন বা স্টেট বোঝানো হচ্ছে, তাই না? স্টেট, যে মেয়েটা কেমন, কোন মেয়ে। একটা মেয়ে ধরেন হাসছে, একটা মেয়ে চুপ করে বসে আছে, একটা মেয়ে কাঁদছে, একটা মেয়ে খেলা করছে, একটা মেয়ে পড়তেছে। তাহলে আমি যদি বলি যে আমি দেখেছিলাম, কাকে দেখেছিলাম, তো একটা মেয়েকে দেখেছিলাম, তখন কিন্তু আর বোঝা যায় না কোন মেয়ে। কিন্তু যখনই বলি যে কান্না, ক্রন্দনরত মেয়ে, তখনই কিন্তু মেয়েকে নির্দিষ্ট করে দেওয়া হয়ে যায়, অতএব এটা অ্যাডজেক্টিভ হয়ে পরিণত হয়। অতএব এটা তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, অতএব এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার ধরেন আমি বললাম যে আই ওয়েন্ট টু মার্কেট, না এভাবে না লিখে আমি এভাবে লিখি, আই বট আ পেন গোয়িং টু মার্কেট, তাই লিখি গোয়িং টু মার্কেট।
দেখেন আমি বাজারে যে একটা বাজারে যে একটা পেন কিনে নিয়ে আসলাম। তো এই দেখেন এই গোয়িং এর আগে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং এটা আমাদের নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বগুলোই তো ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড এগুলো হয়, অতএব এটা পার্টিসিপল। কিভাবে বুঝলাম? মনে করতে হবে যে যদি এই ধরনের বাক্য থাকে, এই যে আই বট এ পেন গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে, গিয়ে করে খেয়ে এরকম থাকে, তাহলে বুঝবেন ওটা চোখ বন্ধ করে ওটা প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে কিন্তু এভাবে লেখা যেত যে গোয়িং টু মার্কেট এই কমা আই বট আ পেন, তাতে কিন্তু কিছু যে আসতো না, ওই ঘটনা একই ঘটতো। তাহলে এই গোয়িং এবং এই গোয়িং দুইটাই কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমরা বাক্য দেখে আমরা চিনে রাখবো। দ্বিতীয়ত, প্রেজেন্ট পার্টিসিপল আর কিভাবে হতে পারে? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি কোনোভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অথবা কোনোভাবে এরকম দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সের মধ্যে বা একটা সেন্টেন্স একটা ক্লজের মধ্যে যদি এভাবে সংযোগ স্থাপন করে, তাহলে বুঝে যাবো যে ওইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এভাবে আমরা খুব সহজেই প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয় করতে পারি। ঠিক আছে, এইবার আরও একটা সহজ নিয়ম বলে দিই, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড নির্ণয় করার সব থেকে সহজ উপায়। তাহলে জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, তো আমি দুইটা বাক্য লিখছি যে আই লাইক প্লেয়িং কার্ড, আর একটা লিখলাম আই স এ ক্রাইং গার্ল। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যর খেয়াল করেন, একটা আছে প্লেয়িং কার্ড আর একটা হলো ক্রাইং গার্ল। এই দুটো জিনিস নিয়ে আমরা বাক্য তৈরি করব উল্টো করে। যেমন এখানে কার্ড আছে, তাহলে লিখবো আমরা কার্ড, ভালো করে দেখেন, কার্ড ইজ প্লেয়িং, মানে কার্ডকে সাবজেক্ট করে নিয়ে আমরা এখন কন্টিনিউয়াস টেন্সে বাক্য তৈরি করব। ওরকম করে পরেরটাও করেন, তাহলে কি হবে? আ গার্ল ইজ ক্রাইং। প্রথমটাই অর্থ দাঁড়ায় কার্ড খেলা করছে। কার্ড কোনোদিন খেলা করতে পারে? কার্ড একটা জড় পদার্থ, কীভাবে খেলবে? অথচ দ্বিতীয় বাক্য হচ্ছে গার্ল ইজ ক্রাইং, মানে একটা মেয়ে কাঁদছে। খেয়াল করেন, দ্বিতীয়টা দিয়ে কিন্তু বাক্য গঠন করা সম্ভব। যদি বাক্য গঠন করা সম্ভব হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি বাক্য গঠন করা সম্ভব না হয় তাহলে সেটা হবে জেরান্ড। তাহলে এই ক্ষেত্রে এইটা বা কার্ড ইজ প্লেয়িং, এই ধর এটা একটা মানে কি বলবো, ইলজিক্যাল একটা বাক্য, এটার এর কোনো মিনিং হইতে পারে না। সুতরাং এইটা আমাদের জেরান্ড হবে, এবং এই নিচেরটা দিয়ে মিনিং করা সম্ভব বলে এটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এভাবেও আমরা খুব সহজে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল খুঁজে বের করতে পারি। তাহলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আমাদের হয়ে গেল। যারা ক্লাস করছেন তারা যদি খাতায় ভালো করে ক্লাস দেখে নোট করেন এবং বোঝার চেষ্টা করেন, একবারের জায়গায় দুইবার তিনবার টাইনে দেখতে পারেন, তাহলে আপনারা পারবেন। আপনাদের ধৈর্য বাড়াইতে হবে, আর চিন্তা করতে হবে যে আমি একটা ক্লাস করছি। যখন অনলাইনে ক্লাস করবেন তখন ক্লাসই করছি, কিন্তু আপনাদের এমন একটা টেন্ডেন্সি যে আপনারা 1 মিনিট থেকে 2 মিনিটের ভিডিও দেখতে পারেন না, আপনাদের আর সহ্য হয় না। তো ওই রকম করলে তো হবে না, আপনাকে মোবাইলটা নিয়ে বসে খাতা কলম নিয়ে বসতে হবে এবং খুব গবেষণা করতে হবে। তো যাই হোক, গেল জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে পার্থক্য। তো এইবার আমরা আসবো পাস্ট পার্টিসিপলে। আমাদের আরও একটা ইয়ে ছিল পাস্ট পার্টিসিপল। তো আমি একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সে বুঝতে বোঝাই দিচ্ছি। দেখেন, যেমন আই লস্ট দ্য রিটেন ডকুমেন্ট। একটু লক্ষ্য করেন ভালো করে, আই লস্ট দ্য রিটেন ডকুমেন্ট। তো এইখানে দেখেন রিটেনের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ এটা একটা নন ফাইনাইট ভার্ব। আর আমরা জানি নন ফাইনাইট ভার্বগুলো ইনফিনিটিভ পার্টিসিপল অথবা জেরান্ড হয়। তো এইখানে দেখেন এই ডকুমেন্টটা হচ্ছে নাউন। ডকুমেন্ট মানে কোনো কিছু, কোনো দলিল, দস্তাবেজ, এই সমস্ত। কিন্তু তার আগে যখন রিটেন বসেছে তাহলে নিঃসন্দেহে এই যে লিখিত দলিল, দলিলটা কেমন লিখিত, এটার আগে যখন এটা বসেছে তখন এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেছে। সুতরাং এই জায়গায় রিটেনটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। তাহলে এইটা V3, তাই না? রাইট, রোট, রিটেন। রাইট হচ্ছে প্রেজেন্ট, রোট হচ্ছে পাস্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন।
তাহলে এইগুলোকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আরও একটা লিখি আমি দেখি, যেমন শি গট দ্য লস্ট কি, সে হারানো চাবিটা পেল। তো এইখানে দেখেন আগের লসটা কিন্তু ছিল V2 ভার্বের 2, আর এই লসটা কিন্তু V3। যদি বলেন কিভাবে বুঝবো, দেখেন ভাই, একটা সেন্টেন্সের ভিতরে অন্তত একটা ফাইনাইট ভার্ব তো আমাদের লাগবে। তো রিটেন তো আগেই আমরা বুঝে গেলাম নন ফাইনাইট ভার্ব, তো তাইলে এই লসটা আমাদের অবশ্যই ফাইনাইট ভার্ব। আবার এই লসটা কি, এখানে গডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এখানে দেখেন কি দ্য লস্ট কি, কিটা হচ্ছে আমাদের নাউন, আর তার আগে লসটা হচ্ছে আমাদের ভার্বের 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল শিখলাম। আর পারফেক্ট পার্টিসিপলের এত কিছুর দরকার নেই, হ্যাভিং প্লাস V3 যদি কোথাও থাকে তাহলে বুঝে যাবেন যে ওটা পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং টেকেন সাম ফুড হি ওয়েন্ট অ্যাওয়ে, কিছু খাবার খেয়ে সে চলে গেল। এই যে আমরা বলছি হ্যাভিং টেকেন সাম ফুড, হ্যাভিং টেকেন, এইটাই হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। সেটা হলো নন ফাইনাইট ভার্ব কাকে বলে সেটা বুঝলাম, এবার ইনফিনিটিভ কাকে বলে বুঝলাম, জিরান্ড কাকে বলে বুঝলাম, পার্টিসিপল কাকে বলে বুঝলাম, পার্টিসিপলের ভিতরে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে বুঝলাম, পাস্ট পার্টিসিপল কাকে বলে এবং পারফেক্ট পার্টিসিপল কাকে বলে, এই জিনিসগুলো আমরা বেশ ভালো মতো বুঝে গেলাম। আগামীকালকে আপনাদের পরীক্ষা হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের দুটা একসাথে। এইবার হবে দেখবো যে কে কত পান, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটা টপিকের উপরে পরীক্ষা হবে। তো পরীক্ষা হবে এবং সেই সাথে এই ক্লাসের বাকি অংশটুকু হবে। তাহলে এই ক্লাসের বাকি অংশটুকু হওয়ার পরে যে তারপরে 9:30 থেকে এক্সাম শুরু হবে। তো সবাই তাহলে এক্সাম দেবেন এই আশা করছি। এখন আপনাদের সাথে আমার প্রশ্নোত্তর পর্ব, কারোর কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত বলেন। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ বলেন, জ্যোতি বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন জ্যোতি। স্যার ওই যে অ্যাডভার্বের পরীক্ষায় ফ্রেন্ডলি কেন অ্যাডভার্ব হলো না? কারণ ফ্রেন্ড হচ্ছে নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডজেক্টিভ হয়, এই জন্য অ্যাডভার্ব হয় নাই। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব হয়। যেমন বিউটিফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, ওর সাথে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব হয় বিউটিফুলি। কিন্তু ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, তার সাথে এলওয়াই যোগ হলে হয় ফ্রেন্ডলি, ওইটা হয় অ্যাডজেক্টিভ, এই কারণে। আমরা আগে যখন অ্যাডভার্বের ক্লাস করছিলাম তা ওইখানে তো ছিল যে অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে ফ্রেন্ডলি অ্যাডভার্ব হয়। না, কখনোই ছিল না। কে কে বলেছিল? আমি বলেছিলাম? ওই যে আপনাকে আমি নোটের ছবি দিছিলাম ওইখানে তো আছে। না, ওরকম না। এই ধরনের কথা ওরকম কোনো কিছু না। আমি আপনাকে বলিস, দেখেন শোনেন। মনে করেন যে লেখা থাকলো যে হি বিহেভস ফ্রেন্ডলি, এই বাক্যটা ভুল। দেখেন হি বিহেভস, বিহেভ মানে কি? আচরণ করা। তাহলে সে আচরণ করে, কেমন আচরণ করে? ভালোভাবে আচরণ করে। তাহলে বিহেভটা একটা ভার্ব, ভার্বকে মডিফাই যারা করে তারা অ্যাডভার্ব। কিন্তু ফ্রেন্ড শব্দটা হলো নাউন, তার সাথে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গায় ফ্রেন্ডলি শব্দটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু লাগবে আমাদের অ্যাডভার্ব। তখন আমাদের এই ঝামেলাটা এড়ানোর জন্য যেটা করতে হয়, হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এই তখন এই টোটাল ফ্রেজটা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এইটা টোটালটা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু শুধু ফ্রেন্ডলিটা হয়ে যায় আমাদের কি বলে, অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে। তার মানে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এই টোটালটুকু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু ফ্রেন্ডলি শব্দটা অ্যাডজেক্টিভ। যদি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? নিশ্চিন্তে প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন যেহেতু নেই, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামীকালকে এই বাকি ক্লাস দেখার আমন্ত্রণ, আর সেই সাথে পরীক্ষা দিতে হবে। তো ভালো থাকবেন সবাই।